আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কমেন্টে নজর রাখছি, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন কথা হলো যে আজকে প্রথম একটু দেরি করে ফেলেছি প্রযুক্তিজনিত বিচ্যুতির কারণে। এখানে আমার কোনোই হাত নেই। হঠাৎ করেই ক্লাসটি শুরু করতে যেয়ে দেখি আমার প্রযুক্তিজনিত কিছু বিষয়ের কারণে আমাকে সেটিংটা আবার নতুন করে করতে হলো প্রথম থেকে। আর এখানে লেগে গেল আমার কয়েকটা মিনিট, বলা যেতে পারে প্রায় ১০-১৫ মিনিটের মতো। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি এতে ভেঙে পড়িনি। আমি ভাবিনি যে কি হলো, কি হয়ে গেল। আমি এত কিছু তোয়াক্কা করি না। তাওয়াক্কুল টু সুবহানাহু তাআলা, আমি ভেবেছি যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। একটু দেরি হয়েছে তো কি হয়েছে। সুতরাং তোমাদের জীবনের ক্ষেত্রেও তোমরা এই বিষয়টিকে সবসময় মাথায় রাখবে, কোনো কিছু মনের মতো যদি না হয় তাহলে তোমরা ভেঙে পড়ো এবং ভাবো আমার সব শেষ হয়ে গেল, আর বুঝি হবে না। এমনটি কেন হলো, এটা মানতেই চাও না তোমরা। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপস অ্যান্ড ডাউন ১৯-২০ হতে পারে, বাট এগুলোকে খুব স্বাভাবিক করে নেবে। দেখবে জীবন হবে অনেক বেশি স্মুথ, তুমি থাকবে অনেক শান্ত। শুরু করছে আজকের আয়োজন, খুব ইম্পর্টেন্ট আলোচ্য বিষয়। আজকে ১৪ নম্বর লেকচার, দ্যাট মিনস ২৭ এবং ২৮ নম্বর লেকচার হবে। সাথে একটা সারপ্রাইজিং নিউজ হচ্ছে, সম্ভবত আজকের ক্লাসটা একেবারে স্মরণকালের মধ্যে সবচেয়ে অল্প সময়ের ক্লাস হতে চলেছে। খুবই অল্প সময়ের ভিতরে ক্লাসটা শেষ হবে। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। যেহেতু অলরেডি টাইম অনেকটা নষ্ট হয়েছে, আশা করি সেটা রিকভার হয়ে যাবে। সো ক্লাস শুরু হচ্ছে, ক্লাসের বাইরে অন্য কোনো কথা বলা যাবে না। লেটস গেট স্টার্টেড। Causative verb. Causative verb. Okay? And their purpose. আসলে কজিটিভ ভার্ব এবং এগুলোর উদ্দেশ্যটা কি, কেনই বা সৃষ্টি হলো, সেই বিষয়গুলো নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো। চোখ কান খোলা রাখতে হবে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে ট্রান্সলেশনের মতো জায়গা এবং খুঁটিনাটি অনেক ক্ষেত্রেই এই বিষয়টি লুকিয়ে রয়েছে। ওকে, তো চলো শুরু করি। পজিটিভ ভার্ব অ্যান্ড দেয়ার পারপাস, এই জায়গাটায় যে বিষয়টি ফার্স্টে বলা দরকার। তো আলোচনার শুরুতেই ছোট্ট একটা টেস্ট দিই এবং টেস্ট দেওয়ার পরেই তোমাদের কাছে ফিরে আসি মূল আলোচনায়। ধরো একটা কোশ্চিন দিলাম, দ্য টিচার ফিলিং ইন দ্য গ্যাপ, দ্য স্টুডেন্টস, দ্য টিচার ডট ডট দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কথাটির সঙ্গে এখন অনেকে অনেক বেশি পরিচিত, দ্যাটস আমি অ্যাসাইনমেন্ট কথাটি রাখছি। অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্কের সমর্থক শব্দ অ্যাসাইনমেন্ট। ওকে, সো দ্য টিচার ডট ডট স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, সো আমার এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় রাইট আনসার আমি কি বসাতে পারি? অপশান এ হচ্ছে মেক্স, অপশান বি হচ্ছে হ্যাজ, অপশান সি হলো গেটস। ঝটপট করে একেবারে ঝড়ো গতিতে আনসারটা দিয়ে দাও। দ্য টিচার ডট ডট দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। বাংলাটা একটু যদি বলে হেল্প করি, যে শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্টটি করালেন। শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কটি করালেন। অলরেডি তোমরা অনেকে কনফিউজড হয়ে গেছো। ইয়েস, আজকে আমরা মূলত এই ভার্বগুলি নিয়ে কথা বলবো। সেই ভার্বগুলোর সংখ্যা হচ্ছে কয়টা জানো? সেই ভার্বগুলোর সংখ্যা হচ্ছে 5টা। একটা হচ্ছে মেক, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে গেট, এরপরে লেট এবং এরপরে হচ্ছে হেল্প। ওকে, সো এই 5টি ভার্ব নিয়ে আমরা কথা বলবো। দে আর কল্ড পজিটিভ ভার্বস। এই ভার্বগুলোর উদ্দেশ্য হলো, এরা কোনো বাক্যে যদি বসে তাহলে এরপরে দ্বিতীয় আরেকটি সে ভার্ব চায়। এরা নিজেরা কখনো স্বয়ংসম্পূর্ণ হয় না। একটু ভালো করে বোঝো পার্থক্যটা। যদি আমি কখনো বলি যে আমি যদি বলি মেক্স টি, সে চা বানায়, তুমি দেখো এই বাক্যটায় মেক হচ্ছে একটা ভার্ব। আর এই বাক্যটায় যদি আমি এরকম করে বলি যে হি মেক্স হিম বা হার
প্রিপেয়ার টি। এই বাক্যটা একটু লক্ষ্য করে দেখো, প্রথম বাক্যতেও মেক্স আছে, দ্বিতীয় বাক্যতেও মেক্স বা মেক। প্রথম বাক্যটায় মেকের পরে একটা অবজেক্ট, কিন্তু দ্বিতীয় বাক্যতে মেকের পরে অবজেক্ট পরবর্তী আরও একটা ভার্ব এসেছে। মনে রেখো, যদি কখনো এই 5টি ভার্বের পর অবজেক্ট পরবর্তী আরেকটি ভার্বের প্রয়োজন হয়ে যায় বা বসাতেই হয়, না বসালে বাক্যের অর্থ পরিপূর্ণ না হয়, তখন এই ভার্বগুলোর নাম হয়ে যাবে কজেটিভ ভার্ব। সো কজেটিভ ভার্ব মানেই হলো এগুলোর পরে দ্বিতীয় আরও একটি ভার্ব থাকবে, কিন্তু এই ভার্বগুলো যখন কোনো বাক্যতে মেইন ভার্ব হবে অথবা ট্রানজিটিভ ভার্ব হবে, তখন তারপরে আর দ্বিতীয় ভার্ব থাকবে না, থাকলেও অন্য নিয়মে থাকবে। বেসিক্যালি সে কিন্তু মেইন ভার্ব হতে পারে। সুতরাং এই জায়গাটায় মেকটাকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এই বাক্যে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই বাক্যতে দ্বিতীয় যেহেতু আরও একটি ভার্ব রয়েছে, এই ভার্বটার নাম হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের অর্থটা মূলত সাবজেক্ট নিজে সম্পাদন করে না, অবজেক্টকে দিয়ে করিয়ে নেয়। যেমন হি মেক্স হার প্রিপেয়ার টি, অর্থাৎ সে তাকে দিয়ে, অর্থাৎ ছেলেটা সেই মেয়েটাকে দিয়ে চা প্রস্তুত করিয়েছে। তার মানে হি কিছু স্বয়ং নিজে করলো না, বরং অবজেক্টকে দিয়ে করিয়ে নিল। তাহলে এভাবে সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থেকে ফোর্স ক্রিয়েট করে সাহায্য করার মাধ্যমে অনুমতি দিয়ে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে যদি কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাহলে এই নির্দিষ্ট 5টি ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। ক্লিয়ার? সো পজিটিভ ভার্ব হলে সেখানে ভার্বের সংখ্যা থাকবে 2টি। এখন বলো দেখি, এখানে ভার্বের সংখ্যা তো অলরেডি একটা রয়েছে, দ্বিতীয় ভার্ব, তাহলে অবশ্যই এই জায়গায় একটা ভার্ব বসবে। আমি অলরেডি 5টার ভিতরে 3টা দিয়েছি, মেক্স, হ্যাজ অথবা গেটস। ওকে, সো রাইট উত্তর হচ্ছে অল। এখানে যতগুলো আছে সবগুলো রাইট উত্তর। অর্থাৎ তুমি চাইলে এখানে মেক্স ইউজ করতে পারবে, দ্য টিচার মেক্স। তুমি চাইলে এখানে দ্য টিচার হ্যাজ দ্য স্টুডেন্ট বলতে পারো। এরপরে তুমি চাইলে এখানে গেটসও বলতে পারো। অর্থাৎ বোথ আর কারেক্ট। কিন্তু মজার কথা হলো 3টি ভার্ব দিয়েই, 3টি পজিটিভ ভার্ব দিয়ে বাক্যটাকে সঠিক করলেও এর ভিতরে অর্থের একটা বিরাট তফাৎ রয়েছে। সেই তফাৎ বা সেই বিষয়টা আমি এখন তোমাদের সাথে একটু একটু করে ক্লিয়ার করব। কেমন? মনোযোগ দিয়ে লেগে থাকতে হবে কিন্তু। ইংরেজিতে কেন পজিটিভ ভার্বে জন্ম হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কত ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যে 5টি পজিটিভ ভার্ব দেখিয়েছিলাম সেগুলো একটু একটু করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, সবসময় যে মেকটা মেক হিসেবে ব্যবহার হবে এর কোনো কারণ নেই। মেকটা কিন্তু মেডও হয়ে যেতে পারে। আবার হ্যাপটা যে সবসময় হ্যাপ থাকবে এরকম না, হ্যাজও হতে পারে, পাস্ট টেন্সে হ্যাডও হতে পারে। অথবা গেটটা যে গেট থাকবে তা না, গেটস হতে পারে, গট হতে পারে। অর্থাৎ এগুলোর পাস্ট পার্টিসিপল হতে পারে। অর্থাৎ পজিটিভ ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। ওকে, ডান। এবারে একটা মজার জিনিস খেয়াল করো, কোনো বাক্যতে তুমি যদি মেক ব্যবহার করো, দেখো একেবারে সেম বাক্য, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। বাংলাটা দেখো, শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে বাধ্য করলেন। আমি এখানে বাধ্য কথাটায় একটু রেট করব। পরে হ্যাবের ক্ষেত্রে দেখো সেম বাক্য, শুধু মেডের জায়গায় আমি হ্যাড দিয়েছি। দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অর্থ কি? শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে বললেন। এখানে কোনো বাধ্যতামূলক নয়। ওকে, আর তৃতীয় বাক্যটায় দেখো সেম বাক্য, দ্য টিচার গট দ্য স্টুডেন্টস, এই যে আমি জাস্ট গট নিয়েছি, দেখেছ? এই শুধুমাত্র এই জায়গাটায় পরিবর্তন। তো যখন আমি বলবো দ্য টিচার গট দ্য স্টুডেন্টস টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, অর্থটা হবে শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে রাজি করালেন। অর্থাৎ এখানে একটা মজার জিনিস নিহিত রয়েছে। যদি কোনো বাক্যতে তুমি মেক ব্যবহার করো পজিটিভ ভার্ব হিসেবে, ওকে, তাহলে বাক্যটি দ্বারা বেসিকলি তোমার কি হয় জানো? বাক্যটা দ্বারা বেসিকলি ফোর্স প্রকাশ পায়, যেটাকে আমরা কম্পালশন বলি বা বাধ্য করা বোঝায়। সো মেক ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স। এটা তোমাকে বুঝতে হবে, FORCE, ফোর্স। তুমি কোনো কিছুকে জোর করে, কম্পালশন, একেবারে বাধ্যতামূলক করার জন্য তুমি মেড ইউজ করবে। তুমি যদি কোনো বাক্যতে হ্যাভ ব্যবহার করো, দ্যাট মিনস সেটার অর্থ হয়ে যায় তুমি কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছো, কোনো কিছু অ্যারেঞ্জ করেছো, নানা রকমভাবে তুমি সেটাকে সিস্টেমে নিয়ে এসেছো। সো অ্যারেঞ্জ,
এ এ এন জিই, অ্যারেঞ্জ। ওকে, তুমি জাস্ট অ্যারেঞ্জ করেছো কোনো একটি কাজ করার জন্য, বাট যদি তুমি কোথাও গেট ব্যবহার করে ফেলো, ইয়েস, তাহলে সেটা কনভেন্স করা, মানে একটু রাজি করা, পারসুয়েশন বা কনভেন্স। সো কনভেন্স আমি একটু লিখে দিই, কনভেন্স করা, রাজি করা। তাহলে দেখো, যখন তুমি আহ, একটু জোর দিয়ে বলছো, তুমি খুবই রাগী একজন টিচার, তুমি ছাত্রদেরকে খুব বাধ্য করে বলছো, সুতরাং তখন তুমি সেখানে মেক ইউজ করো। মেক করা মানে হলো শিক্ষক ছাত্রদেরকে বাধ্য করলেন। একই বাক্যতে তুমি যদি হ্যাড ইউজ করো, তাহলে নরম সুরে শিক্ষক ছাত্রদেরকে সম্পূর্ণ করতে বললেন। তার মানে আগে শিক্ষকটা খুবই রাগী, খুবই স্ট্রিক্ট রুল একজন প্লে পার্সন। আর হ্যাভ দিয়ে এইখানকার টিচার উনি মোটামুটি সাধারণ সাদাসিধে একজন টিচার, কিন্তু এই গেট যদি ইউজ করা হয় রাজি করা, অর্থাৎ তুমি স্কুলে আসবে না, তুমি অ্যাসাইনমেন্টটি করবে না, শিক্ষক তোমাকে মারবেন না, কিন্তু উনি তোমাকে কনভেন্স করে বিভিন্নভাবে সিস্টেম করে তোমাকে কাজটি করিয়ে নেবেন। অথচ একটা মজার কথা হলো যে আমাদের এই ক্ষেত্রে বলি, যদি কাউকে এই তিনটি বাক্য দেওয়া হয়, কাউকে যদি এই তিনটি বাক্য দেওয়া হয়, তাহলে সম্ভবত অনেকেই বলবে যে যেই লাউ সেই কদু। অর্থাৎ ছোট্ট একটা যে পার্থক্য রয়েছে, প্রথম বাক্যটা দ্বারা একেবারে ফোর্স প্রকাশ পাবে, দ্বিতীয় বাক্য দ্বারা একটু অ্যারেঞ্জমূলক কিছু একটা, সাজানো গোছানো কিছু একটা, আর তৃতীয় বাক্যটা দ্বারা কনভেন্স করা যে বোঝায়, এই জিনিসগুলো কারো মাথায় আসবে না। সুতরাং প্রত্যেকে গণহারে একটা আনসার করবে, এবং সেটি হচ্ছে শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে রাজি করালেন, সম্পূর্ণ করতে বললেন, সম্পূর্ণ করতে বললেন। হ্যাঁ, এখন আমি যদি কাউকে বলি এই বাক্যটা, জাস্ট ওপরে শব্দগুলো রাখলাম, একটা টেস্ট দিলাম, এবং যদি বলি যে এই যে বাক্যটা তার সঠিক ট্রান্সলেশন কোনটা, ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে। আমি প্রথমেই বলেছি যে গভীর এবং গোপন অনেক রহস্য উন্মোচন করব, একটু খেয়াল করো কেন পজিটিভ ভার্বের উৎপত্তি হয়েছে। তাহলে আমি যদি এবার এই তিনটা বাক্য দিয়ে দিই, এ একটা, এ একটা এবং এ একটা, মন থেকে বলো তো তুমি সহ কতজন রয়েছে এই নিখুঁত পার্থক্যটা বুঝে সঠিক আনসার চুজ করবে। শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে বললেন, করতে বললেন, দ্যাট মিনস একেবারে স্বাভাবিকভাবে। সুতরাং আমরা এখানে রাইট উত্তর করব বি নাম্বারটা, স্বাভাবিকভাবে। কিন্তু কোনোভাবে করতে যদি আমি বলি যে করতে রাজি করালেন, যদি কোনোভাবে বাক্যে শেষে খালি এইটুকু লাগাই দিতাম, সম্পূর্ণ করতে বললেন আর করাতে রাজি করলেন, দেখো পার্থক্যটা, সম্পূর্ণ রাজি করালেন, সম্পূর্ণ করতে রাজি করালেন, একটু পার্থক্য। যখন আমি রাজি বলে ফেলেছি, দ্যাট মিনস আমাকে কিন্তু অবশ্যই গড বা কনভেন্সিংটাই নিতে হবে। আশা করি বুঝতে পেরেছ যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, যেটা শুধুমাত্র ট্রান্সলেশনের জন্য এবং টু দ্য পয়েন্ট সঠিক অর্থ পাওয়ার জন্যই এটি খুব দরকার। এবং এই পার্থক্যটা সবচেয়ে বেশি বোঝেন নেটিভ স্পিকাররা, খোদ সাদা চামড়ার যারা, তারা এইগুলো ভালো পার্থক্য বোঝে। আই হোপ যে আজকের পরে তোমরা সেটি বুঝতে পারবে। ওকে, তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝে নিয়েছো। এবার আসো লেটের প্রসঙ্গে আসি। ওকে, সো লেটের প্রসঙ্গে আসো এবার। আচ্ছা, বাকি যে দুইটা সেন্টেন্স দিয়েছি দেখো, লেট দিয়ে, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস, আমি লেট বসিয়েছি, দ্বিতীয় একটা ভার বসিয়েছি, রাইট। সো দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অর্থাৎ অর্থাৎ কি বলতো, ইয়েস, শিক্ষক ছাত্রদেরকে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে দিলেন। এই লেট দ্বারা কি বোঝানো হয়? সো নর্মালি লেট দ্বারা কিন্তু পারমিশন বোঝানো হয়। তাহলে এক এক করে কিন্তু আমরা এটা দেখিয়েছি যে মেক ব্যবহার করলে সেটা দ্বারা ফোর্স ক্রিয়েট করা হয়, যদি হ্যাভ ইউজ করা হয় তাহলে সেটি দ্বারা অ্যারেঞ্জমেন্ট করা হয়, গেট ইউজ করলে তার বাংলা অর্থ থাকবে রাজি করানো, আর লেট থাকলে সেটি হয়ে যাবে পারমিশন, লেট থাকলে সেটি হয়ে যাবে পারমিশন।
সো দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। এই কথাটির ভিতরে একটা জিনিস লুকানো রয়েছে যে শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে পারমিশন দিলেন, রাইট? এই কথাটার ভিতরে সম্পূর্ণ করতে পারমিশন দিলেন বা অনুমতি দিলেন, এখানে অনুমতি কথাটা নিহিত। এরপর আমরা যদি হেল্প ইউজ করি, দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। হেল্প থাকলে বেসিক্যালি বাংলা অর্থ যেটা সেটাই সাহায্য করা, সো অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্স সাহায্য করার মনোভাব। এই শিক্ষকটা খুবই ভালো। উনি শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সকল ইনফরমেশান, ডেটা কালেকশনের ব্যাপারে উনি সাহায্য করেন। সো দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। অর্থাৎ শিক্ষক কী করলেন? শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে সাহায্য করলেন। এই ছোট ছোট পার্থক্যগুলো অবশ্যই মনে রেখো। সো আমি যদি এক নজরে একটু সবগুলো ভার্বকে আমি একটু টেনে নিয়ে আসি। একটা হচ্ছে মেক ইজ ইকুয়াল টু, মেকের পরে কি দিয়েছি আমরা? মেকের পরে দিয়েছি হ্যাভ ভার্ব, এরপরে দিয়েছি আমরা গেট ভার্ব, ওকে। এরপরে আমরা দিয়েছি লেট ভার্ব, যেটা এখন দিলাম, এবং সবশেষে দিলাম হচ্ছে হেল্প। ঠিক আছে? মেক, যেটা দ্বারা আমরা পুরো আলোচনাকে সাম আপ করছি সামারি আকারে, একটু দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে ফোর্স ক্রিয়েট করবে, এটা দ্বারা ফোর্স ক্রিয়েট করবে, কম্পালশন বা ফোর্স একেবারে বাধ্য করা। হ্যাভ দ্বারা জেনারেল একটা কনসেপ্ট, আমি এখানে জেনারেল লিখব, অথবা অ্যারেঞ্জমেন্ট সাধারণ। জি বা গেট দ্বারা আমি বলবো হচ্ছে কনভেইন্স অথবা পারসুয়েশন, সো কনভেইন্স ম্যানেজ করা যেটাকে আমরা বলি। লেট দ্বারা অনুমতি, যেটাকে আমরা বলবো পারমিশন, ওকে। আর হেল্প হচ্ছে বেসিক্যালি অ্যাসিস্ট্যান্স, ওকে। এই অর্থটা যদি তুমি সুন্দরভাবে জানো তো খুব ভালো, আর যদি না জানো তাহলে কোন ধরনের সর্বনাশ হতে পারে চলো একটু আমরা দেখে নিই, ওকে। সো লেটস সি, দেখা যাক যে প্রাপ্ত ধারণা আলোচনা থেকে তুমি কি শিখলে। আচ্ছা, ওকে, একটু নজর রাখো সবাই। আচ্ছা, টেস্ট দিলাম। হিজ ফাদার him the troublesome work easily. His father ... perform the troublesome work easily. এই জায়গায় ধরো তোমার সবগুলো অপশান থাকলো, তুমি কি বসাতে চাও একটু বলো দেখি। আমি অপশান হিসেবে সবগুলোই জাস্ট এখানে উল্লেখ করছি, ওকে। ব্যাস, অপশান হিসেবে মেক দিলাম, অপশান হিসেবে হ্যাভ, অপশান হিসেবে সি গেট, অপশান ডি লেট, অ্যান্ড ই হচ্ছে এটা। হিজ ফাদার ... হিম পারফর্ম দ্য ট্রাভেলসাম ওয়ার্ক ইজিলি। ঝটপট করে একটু বলো দেখি কোন আনসারটাকে এখানে বেস্ট করবে। ইয়েস, শুধুমাত্র একটা আনসার এখানে রাইট হবে। তুমি হয়তো বলতে পারো যে স্যার মেক বসলেও তো পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা দ্বারা ফোর্স, কিন্তু বাবা কি তার সন্তানকে ফোর্স ক্রিয়েট করেছে? আমরা কি বাংলায় সেটা বুঝেছি? না, ওয়ার্ক ইজিলি মানে সুন্দরভাবে কাজটি করার ব্যাপারে সে কি করেছে? সাহায্য করেছে। অতএব সাহায্যের জন্য তুমি হেল্প ছাড়া অন্য কোনো আনসার নিতে পারবে না। মজার কথা কি জানো? শুধুমাত্র বাংলাটা তুমি চমৎকার বুঝেছ, এবং সেই বাংলার সঙ্গে পজিটিভ ভার্বের বাংলাটা, রিয়েল বাংলাটা বা রিয়েল যে মিনিংটা সেটা বুঝেছ বলেই তুমি আনসারটা রাইট করেছ। মাশাআল্লাহ, প্রত্যেকের আনসার রাইট হয়েছে। এবার আসো,
এই প্রাপ্ত আলোচনা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কি ধরনের প্রশ্নগুলো আসে আমরা একটু দেখে নিই। যেমন এখানে যতগুলো স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখিয়েছি, যতগুলো স্ট্রাকচার ডট 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 পরবর্তীতে ভার্বের V1 ডট 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 ভার্বের V1 গেট পরবর্তী ডট ডট ভার্বের V1 পরবর্তীতে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ওয়েট করো, পরবর্তীতে ভার্বের হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ সকল ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম ভার্বের হচ্ছে বেস ফর্ম। ওকে, ডান। এই জায়গাটাতেই কিছু প্রশ্নের উদয় হয়। জাস্ট আমরা যদি একটা এক্সাম্পলটা নিই, আমি ধরো বললাম টেস্ট, ব্যতিক্রম হচ্ছে দ্য টিচার। এবার বললাম হ্যাভ থেকে ধরো আমি এখানে হ্যাড করে দিলাম, ওই হ্যাভটাই জাস্ট এখানে হ্যাড হয়েছে। দ্য টিচার হ্যাড অ্যাসাইনমেন্ট, এরপরে ডট ডট বাই দ্য স্টুডেন্টস। ওকে, এবার কিন্তু দেখো এই জায়গাটায় কোনো নজর নেই আমার, বা মূল ফোকাসটা এখানে নয়, দ্বিতীয় যে ভার্বটা সেটা। এখন প্রশ্ন হচ্ছে অপশানে 4টা থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, এখন এখানে কি তুমি কমপ্লিট করবে? অপশান বিতে কমপ্লিটেড করবে। এই হচ্ছে কিছু কোয়েশ্চেন্স যেটা অনেক অনেক পরিমাণে আসতে দেখা যায়, এই টাইপের প্রশ্নগুলো। সো ট্রাই করো দেখি। তারপরে আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, লাইক এটা, সেটা হচ্ছে যে হি had his hair cut. He had his hair cut. সে তার চুল কেটে নিয়েছিল। এখন এই কাটের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা থাকবে, কাট কি আসলে বেস ফর্ম? ওকে, এটা কি ভার্বের বেস ফর্মে আছে? অপশন বি, নাকি এখানে পাস্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় V3? ক্যান ইমাজিন? ইয়েস, এখানেই তোমাকে জানতে হবে এই রুলটা। সেটি হলো, এর আগে আমি তোমাকে যতগুলো এক্সাম্পল দিয়েছি, মেকের পরে ভার্বের বেস ফর্ম, হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম, গেটের পরে ভার্বের বেস ফর্ম, লেটের পরে পরবর্তী বেস ফর্ম, হেল্পের পরে বেস ফর্ম। পার্থক্য হচ্ছে এই সব জায়গাতেই তোমার অবজেক্ট হিসেবে ছিল পার্সন। একটু খেয়াল করে দেখো বাক্যগুলো, অবজেক্ট হিসেবে কি ছিল? পার্সন ছিল। ওকে, সবগুলোতে পার্সন ছিল, এই হচ্ছে পার্সন। তো যখনই এই পজিটিভ ভার্বগুলোর পর পার্সন থাকবে, কোনো ব্যক্তির থাকবে অবজেক্ট হিসেবে, তখন ভার্বের বেস ফর্ম, ভার্বের কি হবে? বেস ফর্ম। কিন্তু যখনই এই ভার্বগুলোর পর, ধরো আমি হ্যাভের কথাই বলি, পরবর্তীতে অবজেক্ট হিসেবে থাকবে বিষয়বস্তু। কি? বিষয়বস্তু। সো আমি ছোট্ট একটা নোটস করে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটটা, এবং এটা হচ্ছে শর্টকাট। সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, এবং সবগুলোর ক্ষেত্রে না, বিশেষ করে তোমরা এরকম 2টা দেখতে পাবে, সেই 2টা আমি নোট করে দিচ্ছি। একটা হলো তোমার হ্যাভ, এবং আরেকটা হচ্ছে গেট। এগুলোর পর যদি কখনো পার্সন ব্যতীত থিং থাকে, তাহলে এর পরে হবে V3। এই কথাটি যেন মনে থাকে সবার। পজিটিভ ভার্ব হ্যাভ এবং গেটের পর যদি থিং থাকে, মানে বিষয়বস্তু, পার্সন ব্যতীত অন্য কিছু, তাহলে হবে V3। তাহলে এই বাক্যটায় রাইট উত্তর হবে অ্যাসাইনমেন্ট। অতএব ওই তো হ্যাভ থেকে তো হ্যাড হয়েছে, অতএব রাইট উত্তর হচ্ছে V3, কমপ্লিটেড। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি অনেকেই তোমরা রাইট উত্তর করেছ। আর এই নাম্বারটায় যেটা প্রমাণ হয়ে গেল, যেহেতু হ্যাভ বা হ্যাড যেটাই বলি, তারপরে হিজ হেয়ার, তার চুল, থিং সে তো নয়, তার চুল, চুলটাই হচ্ছে এখানে হেডওয়ার্ড। তাহলে বিষয়বস্তু যখন অবজেক্ট হয়েছে, তখন পরবর্তীটার নাম হবে V3 বা ভার্বে পাস্ট পার্টিসিপল। সো আমি গেস করছি যে এখানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল।
ওকে, সো এই ধরনের ক্লিয়ার কাট তোমাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে, আর যেটি না থাকে তাহলে কিন্তু বড় সমস্যায় পড়বে। ওকে, তাহলে এইবারে এই টেস্টটা একটু দিয়ে দাও দেখি। টেস্ট, গেট রেডি। সো আমি যদি বলি হি গট his bike dot dot. He got his bike dot dot. Option A. Fix. Option B. Fixed. Okay. He got his bike. সে তার বাইকটাকে ঠিক করে নিয়েছিল, রিকভার করে নিয়েছিল। সো আমরা যদি এই দুইটা ভার্বের কথাই বলি গেট, ওকে, সো পরবর্তী অবজেক্ট হিসেবে রয়েছে থিং বা ফ্যাক্ট, অতএব পরবর্তী ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। এখানে আরেকটি মজার তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো আমরা যে প্যাসিভ ভয়েসের কথা বলি, প্যাসিভ ভয়েস পজিটিভ ভার্ব দিয়ে কিন্তু তোমরা প্যাসিভ ভয়েসটা করতে পারো। যেমন প্যাসিভ ভয়েস মানেই আমাদের ভিতরে একটা কঠিন কনসেপ্ট আছে, যেটি আমিও জানি, বলেছিও আমি, সেটা হচ্ছে বি ভার্বের পর V3 থাকে, বি ভার্বের পর V3 থাকে। ওকে, কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রে এটাও যদি কখনো পজিটিভ ভার্বের পর V3 থাকে, সেটাও কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যায়। সো এখানে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, প্যাসিভ ভয়েস আসলে বেসিক্যালি দুইভাবে। আমরা বলবো হচ্ছে স্ট্রাকচারালি, তাহলে হচ্ছে বিভার প্লাস V3, আর যদি বলি ইন মিনিং মানে অর্থগত, তাহলে হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ পজিটিভ ভার্ব দিয়েও যে বাক্যগুলো থাকে সেটাও কিন্তু প্যাসিভ। কিভাবে আমি তোমাকে বলি, যেমন হি গট হিজ বাইক ফিক্সড, যে তার বাইকটা ঠিক হয়ে গিয়েছিল, তার বাইকটা ঠিক হয়ে গিয়েছিল, বা সে কর্তৃক তার বাইকটা ঠিক হয়ে গিয়েছিল। এই বাক্যটাই তুমি যদি প্যাসিভ ভয়েসে লিখো তাহলে কি হয়ে যাবে, হিজ বাইক ইজ ফিক্সড। ওকে, FIXED, ফিক্সড। আর এখানে হচ্ছে বাই হিম বা সামথিং, যেটা অনেক সময় উজ্জ থাকে, বাই হি থেকে হিম। যখন ভয়েস করাবো সেখানে জানতে পারবে। এখন একটা মজার বিষয় হচ্ছে যে যদি আমরা প্রথম বাক্যটাকে বলি সেটাও প্যাসিভ, ইন মিনিং অর্থগত, MEANING, ইন মিনিং। আর যদি বলি হিজ বাইক ইজ ফিক্সড বাই হিম, তাহলে এটা ডিরেক্ট হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ইন স্ট্রাকচার, ওকে, আশা করি বুঝতে পেরেছ। সো এই ধরনের কিছু গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো আসে, আর এর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, যেমন আমি তোমাদেরকে দেব হচ্ছে এই টেস্টটা, তুমি খেয়াল করো। দ্য ওল্ড ম্যান হেল্পড the lad the next way. এখন আমার প্রশ্ন হচ্ছে এইখানে রাইট উত্তর কি কনফার্ম হবে? অপশন বি টু কনফার্ম হবে, অ্যান্ড অপশন সি শুধু কনফার্ম। জাস্ট ফিল দ্য ডিফারেন্স। দ্য ওল্ড ম্যান হেল্প দ্য ল্যাড, অর্থাৎ বৃদ্ধ মানুষটি সেই বালকটিকে বা বালকটিকে সাহায্য করেছিল দ্য নেক্সট ওয়ে, পরবর্তী পথটা কনফার্ম করতে বা নিশ্চিত করতে। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? স্বাভাবিকভাবেই তোমরা জেনেছ যে এই ভার্বগুলো যেগুলো একটু আগে আমি তোমাদের দেখালাম, যদি পার্সন থাকে তাহলে V1, অবশ্যই দ্য ল্যাড মানে বালক, এটি হচ্ছে পার্সন, তাহলে ভার্বের বেস ফর্ম। ইয়েস, হিয়ার কনফার্ম ইজ দ্য বেস্ট আনসার। বাট জেনে রাখো হেল্পের ক্ষেত্রে দুইটা আনসার তুমি পাবে। এই নোটটা একটু করে রাখো তোমরা, সেটি হলো যদি কোথাও হেল্প থাকে তাহলে হেল্পের পরে তুমি চাইলে ওয়্যার ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম, অথবা 2 + V1 বা ইনফিনিটিভ,
সো বোথ আর কারেক্ট। ওকে, আশা করি যে তুমি এটা অবশ্যই ধরতে পারবে। এরপর নেক্সটে একটা প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এভাবে আসে যে হুইচ আর বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কজেটিভ ভার্ব। নিচের কোনটা হচ্ছে কজেটিভ ভার্ব? অপশন এ ফিড, অপশন বি ইট, অপশন সি ought to, অপশন ডি হেল্প। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসাই প্রশ্ন, জাস্ট আমি একটু ঘুরিয়ে দিলাম। হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কজেটিভ ভার্ব, নিচের কোনটিকে আমি কজেটিভ ভার্ব বলতে পারি? ঝড় গতিতে একটু আনসারটা জানিয়ে দাও। ওকে, আমি কমেন্টে নজর রাখছি এবং দেখছি তোমরা অনেকে ট্রাই করছো। তো এই ফাঁকে দু একটি কথা বলি যে যারা নতুন বন্ধু আছো, বিশেষ করে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদেরকে পরামর্শ দেব যে হয়ে যাওয়া সমস্ত যে ক্লাসগুলো রয়েছে প্রতিদিন তুমি 2টা করে ক্লাস করবে, আর সপ্তাহের যে 3 দিন ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলোতে তুমি অ্যাটেন্ড হবে। আমার বিশ্বাস তুমি অবশ্যই তাল মেলাতে পারবে। দেখো, অনেক মোটিভেশন অনেকে দিতে পারে, তুমিও মোটিভেশন শুনে অভ্যস্ত হতে পারো, কিন্তু দিন শেষে অনেক বেশি পড়াশোনা করার দায়িত্ব তো তোমারই। শুধু ইংরেজি না জানার কারণে তুমি কত জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছ। ইংরেজি না জানার কারণে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারোনি, স্পোকেনে তোমার দূরদর্শিতা ঘটেনি, কিছু মানুষের সামনেই কয়েকটা বাক্য বলতেই তুমি লজ্জার মধ্যে পড়ে যাও। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো তোমার কাছে ইংরেজিটা এক বিশাল পাহাড় সম। ইনশাল্লাহ তুমি সবগুলো কাভার করতে পারবে যদি লেগে থাকো। ক্লাস নেব 50টি, ইনশাল্লাহ লেগে থাকো শেষ পর্যন্ত। আমার বিশ্বাস বিজয়ের হাসি হাসবে এবং মনে হবে কিছু একটা পেয়েছি। ওকে, সো যেটি বলছিলাম যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পজিটিভ ভার্ব। প্রথম কথা হচ্ছে যে পজিটিভ ভার্ব মানে হচ্ছে এই 5টা: মেক, হ্যাভ, গেট, লেট এবং হেল্প। মনে থাকবে এ হচ্ছে 5টা। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে পজিটিভ ভার্বের মতো অর্থ দেয় অনেক ভার্ব আছে, ভালো করে একটু খেয়াল করো, বাট সেগুলোকে আসলে পজিটিভ ডিরেক্ট বলা যায় না, পজিটিভ ভার্বের মতো। হ্যাঁ, যেমন আমি দু একটা ভার্ব বলি। যেমন আমি যদি বলি যে আই সি, আর যদি বলি আই শো, পার্থক্য একটু দেখো। আই সি আমি দেখি, আই শো আমি দেখাই। সো এই দেখাইটাকে কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ নয়, বাট পজিটিভের মতো অর্থ, বাট নট পিওর পজিটিভ। আবার একইভাবে আই ইট আমি খাই, ঠিক আমি বলবো আমি খাওয়াই, তাহলে আই ফিড। ওকে, আমি খাওয়াই। সুতরাং ফিডটাকে দেখে পজিটিভ মনে হতে পারে, কিন্তু দে আর নট রিয়েলি পজিটিভ, রাইট? সুতরাং এই যে ভার্বগুলো যেমন ফিড, টিচ, শো, এরকম অনেক ভার্ব রয়েছে, সেইগুলো বেসিকলি কিন্তু পজিটিভ ভার্ব নয়। এরা নর্মাল হচ্ছে ভার্ব, কিন্তু অর্থটা পজিটিভের মতো। কিন্তু অথেন্টিক পজিটিভ ভার্ব মানে হলো এই 5টি, যেগুলোর উদ্দেশ্য তোমরা দেখেছ। কোনো কোনো বাক্যতে ফোর্স ক্রিয়েট করা, অনুমতি দেওয়া, পরামর্শ দেওয়া, কনভিন্স করা, এই চমৎকার অর্থগুলো। ওকে, আমার বিশ্বাস পজিটিভ ভার্বের এই হচ্ছে আলোচনা, এর বাইরে কিছু নয়। আলহামদুলিল্লাহ, প্রথম ক্লাসটা অলরেডি শেষ হয়ে গেল। আশা করি বুঝতেও পেরেছ প্রথম ক্লাসটা খুবই ছোট সময়ের ক্লাস এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস। নিঃসন্দেহে যারা সাথে নিয়ে বইটা সাথে নিয়ে যারা ক্লাস করছো নিশ্চয়ই এনজয় করছো, বিকজ সেখানে অনেক কিছু দেওয়া থাকে, শুধু আনসারগুলো করে নিতে হয়, গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিকগুলো নোট করে নিতে হয়। এইভাবে বই সাথে নিয়ে যারা ক্লাসটি উপভোগ করছো বা বইটি সাথে নিয়ে যারা ক্লাস করছো, একটু সম্মতি জানাবে যে স্যার সাথে বই নিয়ে ক্লাস করছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসব। অল্প সময়ের বিরতি, এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরও একটি ক্লাস রয়েছে, সাথে থাকতে হবে। আর বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসটা খুবই অল্প সময়ের জন্য। প্রথম ক্লাসটা কেমন এনজয় করলে, কি তোমাদের মনের অনুভূতি, সেটি জানাতে থাকো। আর ছোট্ট একটু রিফ্রেশমেন্টে যাই, আমরা ফিরে আসছি একটু পর।
ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে মেঘে মেঘে রিমঝিম ঝিমঝিম বৃষ্টির রাত, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে আল্লাহ তোমার আল কোরআনের মধুর আয়াত, ভালো লাগে আল্লাহ তোমার আল কোরআনের মধুর আয়াত, ভালো লাগে সবার আগে হিমেল ভরে পড়তে সালাম, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে ভাগে ভাগে আমার নবীজির যত সুন্নাত, ভালো লাগে ভাগে ভাগে আমার নবীজির যত সুন্নাত, ভালো লাগে আশা জাগে মৃত্যুতে পাই যেন শাহাদাত, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত, ভালো লাগে মেঘে মেঘে রিমঝিম ঝিমঝিম বৃষ্টির রাত, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে ফুলের বাগে পাখিদের গানে গানে মিষ্টি প্রভাত। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে আসলাম বিরতির পর। আজকের বিরতিটা খুবই অল্প সময়ের, বিকজ আজকের ক্লাসটা অনেক ছোট। এরপরেও যে ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে খুবই অল্প সময়ের ক্লাস। আমি চাইবো পুরো সময়টাই তোমরা মনোযোগ দেবে আর শেষ পর্যন্ত যেন থাকতে চাও। এই জন্য ইনশাআল্লাহ বলে ফেলো। ইনশাআল্লাহ বলে কমেন্টে একটু ইয়েস লিখে ফেলো। আলহামদুলিল্লাহ, এক মোহনীয় মায়াময় আয়োজনের মধ্যে রয়েছে। দেখতে দেখতে এই আয়োজনটা প্রায় শেষ হতে চলল। যদি এনজয় করো, যদি নিতে পারো, 25 দিনের এই আয়োজন থেকে যা পাবে তাই হবে তোমার ইংরেজির ভিত। লেগে থাকো সততার মনোভাব নিয়ে, আর যা কিছু ভালো তা ছড়িয়ে দাও সবার মাঝে। এখন বলতে হবে না তুমি কোন আয়োজনের মধ্যে রয়েছো। যখন আয়োজনটা শেষ হবে, এই যে প্রতিদিন প্রোফাইলে তোমরা লিখছো, পার্সোনাল ফেসবুক প্রোফাইলে লিখছো M1 ইজিক্যাল টু ডান, M2 ইজিক্যাল টু ডান, সবাই তো জানতে চায়। অবশ্যই জানাবে শেষ দিন। এই দোয়া, এই প্রত্যাশা রইল আমাদের। শুরু করছি দ্বিতীয় আয়োজনটি। ওকে, সো ইনশাল্লাহ লিখছো। দোয়া করি তোমাদের প্রত্যেকের জন্য শেষ পর্যন্ত থেকে যেন সব শেষে লিখতে পারো M14 ইজ ইকুয়াল টু ডান। এ আমাদের এক দারুণ ভালো লাগার বিষয় লিখতে পারাটা, তাই না বলো? তাহলে চলো এখন আয়োজনটা শুরু করি, আর ক্লাস শুরু হয়ে গেলে আর অন্য কোনো কথা বলা যাবে না। সো লেটস গেট স্টার্টেড। বেসিক ক্লাস 28, আলোচ্য বিষয় ভার্বস, এবং ভার্বের হচ্ছে ডিউ পার্ট বা বাকি অংশ। বাকি অংশের ভেতরে আজকে 2-4টা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রসঙ্গত বলে আমরা কিন্তু ভার্ব টপিকের ভেতরে রয়েছি এবং আমরা 50টা ক্লাসের ভেতরে পুরো গ্রামার শেষ করব। তোমরা কখনো এমনটি ভাববে না যে ভার্বের আজকে লেসন শেষ হবে, দ্যাট মিন্স আমরা পার্টস অফ স্পিচের ভার্বের পরে হয়তোবা অ্যাডভার্ব বা অন্য কোথাও যাব না, ভার্বের সঙ্গে সম্পৃক্ত অন্য যে লেসন আছে আমরা সেটাকে শেষ করব। ঠিক আছে? এইভাবে ভার্বের সঙ্গে সম্পৃক্ত যত লেসন রয়েছে সবগুলো শেষ করার পর আমরা পরের ক্লাসটায় আসব। ওকে, সো ভার্বের ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো কিছু ইম্পর্টেন্ট ভার্বস নিয়ে। ভার্বস অ্যান্ড এর সঙ্গে একটা মজার টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, সেটি হচ্ছে পার্টিকেল। দিস ইজ নট আর্টিকেল,
ইটস আ পার্টিকেল। তোমরা কখনো আবার দেখতে ভুল করো না, পার্টিকেলস। এটা নিয়ে কথা বলবো কি, সাথে থাকো। আচ্ছা, একটু আমি কালারটা আলাদা করে দিই, হ্যাঁ, ওকে। আর আমরা যেটা লিখব সেগুলো আমরা ব্ল্যাক করে দিই, ওকে। কালো জগতের আলো। আচ্ছা, প্রথমত আমি একটা ছোট্ট টেস্ট দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। খুব খুব মনোযোগী হয়ে আমি বলবো যে আনসারটা অবশ্যই করবে। যেমন আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের, আমি তোমাদের যে হি লুকড আফটার হিজ প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস। অপশান এ, আমি বললাম যে হি লুকড আফটার, আমি আফটারের নিচে আমি আন্ডারলাইন করব বা আন্ডারলাইন করা হলো এবং বলা হলো আফটারটাকে তুমি কি নামে জানো। সো বলা হচ্ছে ইটস আ প্রেপোজিশন, প্রেপোজিশন। অপশান বি অ্যাডভার্ব, অপশান সি এটা নাউন, আর ধরো অপশান বিতে বলা হচ্ছে যে নান, কোনোটি নয়। ঝড়ো গতিতে আনসারটা দিয়ে দাও, আনসারটা দিতে থাকো আর এর সঙ্গে আমরা আরেকটু সামনে এগোই। আজকের এই ক্লাসে আমি আমার ইংরেজি শেখার জার্নিতে, জীবনের শুরুতে যখন ইংরেজি তোমাদের মতো করে শেখা শুরু করেছিলাম, তখন অনেক ছোটোখাটো প্রশ্ন আমার ভেতরে উদয় হতো যেগুলোর আমি কোনো সমাধান পেতাম না। এবং যার কারণেই বলবো যে এমনই একটা প্রশ্নের সমাধান মিলেছে আমার ছোটোবেলার জীবনের আজকের এই ক্লাসে, তোমরা সেটা পেয়ে যাবে। সেটা হলো, আমি এরকম অনেক সময় বাক্য দেখতাম, যেমন ধরো DEPEND, ডিপেন্ড অন, হ্যাঁ, ডিপেন্ড অন একটা বাক্য ধরো রয়েছে, আর ভার্ব রয়েছে, এবং আরেকটি হচ্ছে যে লুক আফটার, হ্যাঁ। তো ইংরেজি গ্রামারে বলা হচ্ছে যে ডিপেন্ড অন এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট, এটিকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ডের পরে অন বসেছে, এটার নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ড এটাও একটা ভার্ব, অন একটা প্রিপোজিশন। আর এখানে লুক মানে দেখা, এটাও একটা ভার্ব, এরপরে আফটার এটাও প্রিপোজিশন। অথচ ইংরেজি গ্রামারে এটার নাম দেওয়া হয়েছে গ্রুপ ভার্ব। কি ভার্ব? GROUP, গ্রুপ ভার্ব। প্রসঙ্গত বলি, গ্রুপ ভার্ব এবং ফ্রেজাল ভার্বের ভিতরে কোনো পার্থক্য নেই। গ্রুপ ভার্বেরই আরেকটি নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব, ওকে। সো আমি এই জিনিসটা দেখার পর অবাক হয়ে যেতাম যে জিনিস একটা, কিন্তু নাম কেন আলাদা। এটা নিয়ে আমার প্রশ্ন হৃদয় হয়েছে ছোটোবেলায় যখন আমি ইংরেজি শিখতাম, যে আসলে কোনো পার্থক্য রয়েছে কিনা, এবং একসময় আমি সুন্দর করে এটা বুঝতে পারলাম যখন রিসার্চ করা শুরু করলাম, এবং সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো আমরা ফার্স্টেই ফ্রেজাল ভার্ব একটা শিরোনাম দিই। গ্রুপ ভার্বের আসলে নামটা তেমনটা নেই, বাংলাদেশীয় কিছু গ্রামার বইগুলোতেই বেসিক্যালি দেখা যায় ফ্রেজাল, SAL, ফ্রেজাল, PHRASAL, একটু বানটা ভুল আছে। সো ফ্রেজাল ভার্ব নিয়ে একটু আমি কথা বলি। বিষয়টা হচ্ছে, তোমরা মনে রাখবে, ভার্বের সঙ্গে যখন আমরা কোনো পার্টিকেল যুক্ত করি, ভার্ব, ওকে, এর সঙ্গে যখন পার্টিকেল ইউজ করি, PARTICLE। আচ্ছা, পার্টিকেল জিনিসটা কি? পার্টিকেল জিনিসটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ, আমি এটাকে অণু বলতে পারি, খুবই ছোট একটা জিনিস, বাট এটা নিজে কোনো স্বয়ংসম্পূর্ণ পার্ট নয়, এটা অন্যের সাথে বসে তার অস্তিত্ব প্রকাশ করে। সো ভার্বের সঙ্গে যদি কোনো পার্টিকেল বসে, এখন পার্টিকেল কারা একটু ভালো করে বোঝো। এই ক্ষুদ্র অংশটা কারা? যারা কিনা ভার্বের সঙ্গে বসতে পারে। এই পার্টিকেল বা ক্ষুদ্র অংশ হতে পারে অ্যাডভার্ব, ওকে। এর সঙ্গে যুক্ত হতে পারে প্রেপোজিশন। পার্টিকেলকে আমরা একটু ভেঙে দিচ্ছি, এর সঙ্গে আমরা অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন একসাথে বসতে পারে, প্রেপোজিশন, ওকে। তাহলে ভার্বের পর যদি পার্টিকেল বসে, ওকে, ইজ ইকুয়াল টু, এই জিনিসগুলো বসার পর, ভার্বের পর অ্যাডভার্ব, প্রেপোজিশন এবং অ্যাডভার্ব বা প্রেপোজিশন এগুলো বসার পর আমি যে অর্থ জানি সেই অর্থ না হয়ে ভিন্ন একটা অর্থ হবে। সো অর্থ হবে ডিফারেন্ট, মিনিং হবে ডিফারেন্ট মিনিং, RENT, ওকে, ডিফারেন্ট মিনিং, MEANING, মিনিং।
আমি যে কোয়েশ্চেনটা তোমাদের দিয়েছি সেটা সলভ আমি দেব, ওয়েট করো। সো ডিফারেন্ট মিনিং হবে, অর্থটা একেবারে আলাদা হয়ে যাবে। ওকে, প্রক্ষান্তরে আমি সবগুলো এক্সাম্পল দেব, হ্যাঁ একটু খেয়াল করো। প্রক্ষান্তরে আমি আরেকটি জিনিস নেব, সেটি হচ্ছে গ্রুপ ভার্ব, সরি কি বলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আরেকটি আমি নেব, সেটির নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন জিনিসটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ক্ষেত্রে বলা হয় যে কখনো কখনো ভার্ব এরপর প্রেপোজিশন বসে, কোনো কোনো সময় ভার্ব না হয়ে অ্যাডজেক্টিভের পরে প্রেপোজিশন বসে, এবং কোনো কোনো সময় নাউনের পরে প্রেপোজিশন বসে। একটা পার্থক্য অলরেডি তোমরা ধরে ফেলেছ, যে যদি ফ্রেজাল ভার্ব হয় তাহলে অবশ্যই ভার্বই হবে শুরুতে, ওকে। কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয় তাহলে শুধু ভার্ব না, ভার্ব ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড বা নাউন ওয়ার্ডের সাথে প্রেপোজিশন যুক্ত হবে। ইজ ইকুয়াল টু, এটা হবে জেনারেল মিনিং। জেনারেল মিনিং অর্থাৎ যে অর্থটা, MEANING মিনিং, যে অর্থটা মোটামুটি আমরা ফিল করি এবং বুঝতে পারি কিছুটা। যেমন আমি একটা এক্সাম্পলে আসি, এবার মূল প্রসঙ্গে আসি, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। প্রসঙ্গত বলি, যারা আমার এই ক্লাসে যুক্ত হয়েছে সবগুলো ক্লাসই চমৎকারভাবে পেইড ব্যাচে পেয়ে যাবে। পেইড ব্যাচে যারা ভর্তি হচ্ছ না, অনেক কিছু মিস করছো। ভর্তির ফি একেবারে নামমাত্র, একটু লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবে। যেমন আমি বলছি ডিপেন্ড প্লাস অন, ওকে। এরপরে ধরো আমি বললাম, কি বলবো, আমি বলবো হচ্ছে গুড প্লাস অ্যাট। এরপরে ধরো আমি বললাম নিড, একটা নাউন, আমার একটা বই রয়েছে নিড বই, ওকে, নিড প্লাস হচ্ছে ফর। লক্ষ্য করে দেখো, এই হচ্ছে ডিপেন্ড ভার্ব, নির্ভর করা, এর সঙ্গে প্রেপোজিশন যুক্ত হয়েছে। আবার অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, তার সঙ্গে প্রেপোজিশন যুক্ত হয়েছে। নিড হলো প্রয়োজন, এখানে প্রয়োজন হওয়া নয়, এটা নাউন, এরপরে যুক্ত হয়েছে প্রেপোজিশন। এবং এখানে যতগুলো শব্দ আছে কিন্তু তার মূল অর্থটা অক্ষত রয়েছে। কেমন? ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা, ডিপেন্ড মানে তো নির্ভর করা। গুড মানে ভালো, গুড অ্যাট মানে দক্ষ, তো ভালো দক্ষ কাছাকাছি, প্রায় একই। নিড ফর প্রয়োজন, কোনো কিছুর জন্য কিছু প্রয়োজন, তার মানে প্রতিটা মূল শব্দের সাথে কিন্তু অর্থের সামঞ্জস্য রয়েছে, রাইট? সো এটাকে আমরা বলছি জেনারেল মিনিং, ওকে। এইবার প্রক্ষান্তরে ফ্রেজাল ভার্বের আমি কোনো এক্সাম্পল দিইনি, সো আমি এবার এক্সাম্পল টানছি, ওকে। সো আমি যদি বলি হচ্ছে যে লুক, আমি এই ভার্বটাকে নিয়ে আসবো টেস্ট থেকেই। লুক মানে দেখা, লুকের সঙ্গে যখন আফটার বসাবো আমি, লুক আফটার, লুক মানে দেখা, আফটার তারপরে প্রিপোজিশন, যখনই এই দুইটা একসাথে বসে গেল, রাইট, যখনই একসাথে বসে গেল ভার্ব প্লাস পার্টিকেল, এই মুহূর্তে এটার নাম হয়ে যাবে পার্টিকেল, ওকে। এবং এইটার নাম কিন্তু তখন আর প্রেপোজিশন থাকবে না, এটার নাম হবে পার্টিকেল, ওকে। তো যেহেতু এটা প্রেপোজিশন নয়, এটা অ্যাডভার্ব নয়, ওকে, এটা আমরা কি বলবো, এটা কি আমরা নাউন বলবো, কি মনে হচ্ছে? আচ্ছা, এইটার নাম হবে অ্যাডভার্ব। আমি একটু দিয়ে রাখি, পরে শেয়ার করছি। তাহলে লুকের পরে যখন আফটার একটা প্রেপোজিশন বসেছে, কিন্তু আসলে সেই প্রেপোজিশন নয়, সে মূলত হয়েছে অ্যাডভার্ব বা পার্টিকেল, অর্থ কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থ হবে ডিফারেন্ট। কেমন? লুক আফটার মানে হলো কি বলতো, দেখাশোনা করা, অর্থের কোনো মিল নেই। হ্যাঁ, লুক আফটার, লুক মানে তো দেখা, কিন্তু লুক আফটার মানে হচ্ছে কেয়ার করা, লুক আফটার মানে হচ্ছে কেয়ার করা। যেমন হি লুক আফটার হিজ প্যারেন্ট, সে তার পিতামাতার দেখাশোনা না, সে তার পিতামাতার যত্ন নেয়। একেবারে কি ভিন্ন অর্থ না? একেবারেই হচ্ছে ভিন্ন অর্থ। তো এই রকম যখন ভিন্ন অর্থগুলো হয় বেসিকলি, তখনই কিন্তু সেটা কি হয়ে যায়, তখনই সেটা ফ্রেজাল ভার্ব হয়ে যায়। আমি আরেকটি এক্সাম্পল দিই, যেমন ধরো রান মানে দৌড়ানো, ওকে। আমি এবার রানের সঙ্গে ইনটু যুক্ত করলাম। তোমরা কি কেউ জানো ভার্বের সঙ্গে যখন ইনটু যুক্ত হয়েছে, রান ইনটু, তখন অর্থ একেবারে পরিবর্তন হয়েছে? এনিবডি? এই রান ইনটু মানে হচ্ছে আকস্মিকভাবে কারোর সঙ্গে মিট করা, মিট বলবো সাডেনলি। তার মানে মদ্দা কথা হচ্ছে ফ্রেজাল ভার্বের অর্থ কোনোভাবে আগের শব্দের সাথে মিল থাকবে না, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মিল থাকবে। এবারে আমরা প্রথমে যে টেস্টটা দিয়েছিলাম তার একটা সলিউশনে আসি। দেখো, পার্টিকেল হচ্ছে জিনিসটা এরকম যে ভার্বের সঙ্গে তোমার ওই নির্দিষ্ট কিছু শব্দ যুক্ত হবে,
রাইট? সো যদি একটা প্রিপোজিশন যুক্ত হয়, একটু মনে রেখো তোমরা, লুকের পরে যে আফটার বা একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। হুম, তারপরে আমরা কি বলবো, সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে বিবেচনা করব বেসিকলি। কিন্তু যদি কখনো দুইটা প্রেপোজিশন একসাথে বসে, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ভালো করে মনোযোগ দিয়ে এবার তোমরা একটু দেখো, খেয়াল করো। আমি আর একটু সামনে এগোই, যেহেতু আলোচনাটা একটু কঠিন টাইপের, এই জন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে ক্লাসটা। সেটা হচ্ছে, আমি যদি বলি যে হি গেভ আপ স্মোকিং, হি গেভ আপ স্মোকিং, এবার আপের নিচে আন্ডারলাইন করা হয়েছে এবং আন্ডারলাইন করে বলা হচ্ছে আপের নাম কি? এনিবডি হু ক্যান সে আপের নাম কি? গিভ আপ, গেভ মানে তো দেওয়া, কিন্তু গেভ আপ মানে কি বলতো, ত্যাগ করা। যেহেতু অর্থের মিল নেই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এটার নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বে যখন ভার্বের সঙ্গে প্রিপোজিশন থাকে, সেটা কিন্তু মূলত অ্যাডভার্ব হয়ে যায়। সেটা মূলত কি হয়ে যায়? সেটা মূলত অ্যাডভার্ব হয়ে যায়। সো হেয়ার ইটস অ্যান অ্যাডভার্ব। প্রসঙ্গত বলে রাখা দরকার, পার্টিকেল হিসেবে যে অ্যাডভার্বগুলো বসে, পার্টিকেল মানে ক্ষুদ্র অংশ, ভার্বের সঙ্গে পার্টিকেল হিসেবে ক্ষুদ্র অংশ, পার্টিকেল হিসেবে যেগুলো বসে অ্যাজ ইউজুয়াল বেশি দেখতে পাবে। আমি কয়েকটা নাম লিখে দিচ্ছি, সবচেয়ে বেশি পাবে, যেমন আপ, এরপরে ডন, এরপরে তুমি দেখতে পাবে অফ ও ডাবল এফ, অন, ইন, তারপরে আউটও পাবে তুমি, অ্যাওয়ে, ইয়েস অ্যাওয়েটাও বেশি দেখা যায়, আর আরেকটা হচ্ছে ব্যাক। হ্যাঁ, এই পার্টিকেল হিসেবে তুমি অ্যাডভার্ব হিসেবে এই কয়েকটা দেখতে পাবে, এই কয়েকটা তুমি দেখতে পাবে। আর বিশেষ করে আরেকটা ধরন হচ্ছে, যদি কখনো দুইটা প্রেপোজিশন একসাথে বসে। আছে না এরকম দুইটা প্রেপোজিশন একসাথে বসে? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে হি পুট আপ উইথ, পুট আপ উইথ, পুট আপ উইথ, তোমরা কি বলতে পারবে এটা বাংলা অর্থ কি? হি পুট আপ উইথ দ্য নয়েজ, সে শব্দটা বা কোলাহলটা সহ্য করে নিয়েছিল। হি পুট আপ উইথ দ্য নয়েজ। তাহলে পুট আপ উইথ, লক্ষ্য করো ভার, ওকে, এবং যদি এরপরে প্রেপোজিশন থাকে দুইটা, তাহলে তোমরা মনে রাখবে প্রথমটার নাম হবে অ্যাডভার্ব আর পরেরটার নাম হবে প্রেপোজিশন। পরেরটার নাম হবে কি? প্রেপোজিশন। এটা যেন তোমাদের মনে থাকে। তাহলে দুইটা প্রেপোজিশন যদি একসাথে থাকে এবং গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে এবং আন্ডারলাইন করে বলা হয় প্রথমটার নাম কি, তাহলে প্রথমটার নাম হচ্ছে অ্যাডভার্ব। যদি দ্বিতীয়টার নাম করা হয় তাহলে দ্বিতীয়টার নাম হচ্ছে প্রেপোজিশন। রাইট? অ্যাডভার্ব এবং প্রেপোজিশন এই দুটো মিলেই কিন্তু হচ্ছে পার্টিকেল, মানে একটি অংশ, যে অংশটা পুট নামের ভার্বের পরিপূর্ণ অর্থ দিয়েছে। তার মানে একটি প্রেপোজিশনও পার্টিকেল হতে পারে, ডাবল প্রেপোজিশনও পার্টিকেল হতে পারে, কিন্তু তখন নাম হবে আগেরটার নাম অ্যাডভার্ব, পরেরটার নাম প্রেপোজিশন। এবার পার্টিকেল হিসেবে প্রেপোজিশন কোনগুলো বসে একটু দেখে নাও। আমি যদি বলি যে প্রেপোজিশনাল পার্টিকেল, তাহলে কোনগুলো সেগুলো একটু দেখে নাও। প্রেপোজিশনাল পার্টিকেল, PARTICLE, পার্টিকেল। ওকে, যেমন এর ভিতরে তুমি দেখতে পাবে অনেক বেশি পরিমাণে, যেমন ফার, এরপরে হচ্ছে উইথ, ফর, ইনটু, ইনটু কি উপরেটা রয়েছে নাকি না দেইনি? আচ্ছা, ইনটু, এরপরে ওভার, এর সঙ্গে তুমি পাবে আন্ডার, এগুলো প্রেপোজিশন হিসেবে ইউজ হয়, এবং থ্রু। মোটামুটি এইগুলো তুমি পার্টিকেল হিসেবে বেশি দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দিই যাতে করে তোমাদের নজরে পড়ে। ওকে, সো এখন একটা প্রশ্ন হলো যে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিশ্রণ ঘটলে একটা পরিপূর্ণ জিনিস তৈরি হয়। যেমন গেভ এবং আপ, এই দুইটা মিলে অর্থ হলো ত্যাগ করা। সেই স্মোকিং বা ধূমপান ত্যাগ করেছিল, তার মানে গিভ এবং আপ এই দুইটা মিলেই একটা শব্দ, একটা জিনিসের অস্তিত্ব। এখন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি বলা হয় যে হি গেভ আপ, খুব বেশি দিন নেই, আসন্ন পরীক্ষা হয়তো এই প্রশ্নটা পেয়ে যাবে, এবং সেখানে বলা হচ্ছে হি গেভ আপ স্মোকিং, আপের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে এটার নাম কি। ব্যাপারটা কিন্তু খুবই হাস্যকর। কারণ হলো গেভ এবং আপ
হয় তোমাকে গেভ আপে আন্ডারলাইন করতে হবে, দ্যাটস কল ফ্রেজাল ভার্ব। আর যদি আপের নিচে আন্ডারলাইন করে তাহলে কিন্তু এক অর্থে এটি ভুল। কিভাবে ভুল? কারণ একটা পরিপূর্ণ জিনিসের কোনো একটি অংশের নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা উচিত নয় ওটার নাম কি। বুঝতে পেরেছ? যার কারণে এই ধরনের পার্টিকেলের নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করাটা আসলে একেবারে অযৌক্তিক। আমরা পার্টিকেলের গঠনের কথা বলতে পারি, কিন্তু পার্টিকেলকে আন্ডারলাইন করে কোনো পার্টস অফ স্পিচের ভিতরে নাম দেওয়াটা একেবারে যৌক্তিক নয়। কিন্তু তারপরেও তোমরা যারা এই ক্লাসে উপস্থিত হয়েছে এটাই বলে দিয়েছি যে যখনই তোমরা কোথাও একটা ভার্ব পাবে এবং তারপরে যখন প্রেপোজিশন পাবে এবং অর্থ হয়ে যাবে সম্পূর্ণ আলাদা, তখন তার নাম হচ্ছে সহজ কথায় পার্টিকেল। এখন পার্টিকেল একটা অ্যাডভার্বও হতে পারে, একটা প্রেপোজিশনও হতে পারে, অথবা অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন হতে পারে। এই হচ্ছে মোটামুটি পার্টিকেল। আশা করি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং পার্টিকেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ। ওকে, এবার একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখি তোমরা এই পুরো আলোচনা থেকে কি গেস করলে। সো একটা টেস্ট হয়ে যাক, এবং টেস্টের শিরোনামটা হচ্ছে যে আমি যদি বলি হি লুকড অ্যাট হিজ প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস, লুকড অ্যাট হিজ প্যারেন্টস। যদিও আমি শেখালাম যে এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা উচিত নয় যেটার নাম কি, কিন্তু উপায় নেই, তবুও আমাকে বলতেই হবে, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তো এটা আসে। সো এই অপশান হচ্ছে এটি কি প্রেপোজিশন নাকি হচ্ছে অ্যাডভার্ব। এবং আরেকটি বাক্যতেও আমি লুক ইউজ করব, যেমন হি লুকড আফটার, যদিও দেওয়া বাক্য, জানাশোনা বাক্য, তারপরে দিলাম হি লুকড আফটার হিজ প্যারেন্টস, যাতে করে তুলনামূলক পার্থক্যটা করতে তোমাদের সুবিধা হয়। এবার তোমরা আমাকে বলো দেখি, লুকড অ্যাট, এখানে অ্যাটের নিচে আন্ডারলাইন করে এটি কি প্রেপোজিশন নাকি অ্যাডভার্ব, আর পরেরটা লুকটা পরে আফটারের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে যে এটা কি প্রেপোজিশন নাকি অ্যাডভার্ব। একেবারে ঝড়ো গতিতে আনসার দিয়ে দাও, অ্যান্ড আই হোপ যে প্রত্যেকের আনসারটা এবার রাইট হবে। মাশাআল্লাহ। এই আনসারটা করতে পারার পূর্ব শর্ত হলেও তোমাকে বাংলা বুঝতে হবে। লুকড অ্যাট মানে হচ্ছে তাকানো, যে সে তার পিতামাতার দিকে তাকিয়েছিল, হ্যাঁ, দৃষ্টি দিয়ে তাকানো, অর্থের মিল আছে, তার মানে এটার নাম হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে একেবারে ভার্বের পরে যেটা থাকে সেটি হচ্ছে প্রেপোজিশন। এখানে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যখনই আমরা হি লুকড আফটার, সে খেয়াল করেছিল, যত্ন নিয়েছিল, অর্থটা চেঞ্জ হলো। লুক মানে দেখা, কিন্তু এখানে হলো যত্ন নিয়েছিল, লুক আফটার। সো ভার্বের পরে যখনই প্রেপোজিশন বসে ভিন্ন অর্থ হয়ে গেল, তখনই এই আফটারটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল পার্টিকেল। এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল পার্টিকেল। সো হিয়ার ইটস অ্যান অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ। যারা বুঝে শুনে আনসার করেছো তোমাদের সবাইকে অভিনন্দন। ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। এগুলো খুবই চমৎকার এবং ডিপের আলোচনা, এগুলো অনেকেই হয়তো বা করতে চায় না, বলে না। আর এগুলো না জানার কারণে যেটা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুমি অনেক কিছুই ধরতে পারো না। ওকে, সো এরপরে আমরা নন ফাইনাইটের একটু প্রকারে প্রবেশ করব। নন ফাইনাইট, FINIT, নন ফাইনাইট। সো নন ফাইনাইটের তিনটি প্রকার আমরা দেখেছিলাম। একটা হচ্ছে জেরান্ড, নাম্বার 2 হচ্ছে পার্টিসিপল, আর নাম্বার 3 হলো ইনফিনিটিভ। মোটামুটি জেরান্ডের একটা সংক্ষিপ্ত আলোচনা তোমরা পেয়েছো নাউন লেসনের ভেতরে, পার্টিসিপলে তোমরা একটা সংক্ষিপ্ত আলোচনা পেয়েছো অ্যাডজেক্টিভের ভেতরে, এবং আরও এই দুইটা নিয়ে বিস্তারিত এবং বৃহৎ আলোচনা থাকবে এই কোর্সটারই শেষের দিকে। সো জেরান্ড এবং পার্টিসিপল যেহেতু একটা বৃহৎ অর্থ, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে পরে কথা বলবো। এখন আমরা যেটার প্রতি মেইন ফোকাসটা দেব সেটি হচ্ছে ইনফিনিটিভ। সো আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ইনফিনিটিভ। ওকে, সো ইনফিনিটিভটা, আচ্ছা, যারা কোনো কোনো জায়গায় ধরতে পারছো না বা বুঝতে পারছো না, দ্যাট মিনস হচ্ছে তাদের বেসিকটা খুবই দুর্বল। এই কারণে তোমাদেরকে আমি যেটা বলবো, ক্লাসটা আবারও রিপিট করবে, কারণ 50টা ক্লাস নেব, অনেক তথ্য দিতে হবে আমাকে, ঠিক আছে? সো এটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। ওকে, আচ্ছা, ইনফিনিটিভের আলোচনায় আসি এবার আমরা। তাহলে জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে বৃহৎ কথা বলবো, সেই জন্য একটা লেসন বা চ্যাপ্টার রেখে দিচ্ছি। আমরা শুরু করবো ইনফিনিটিভ। ইনফিনিটিভের কথা বললেই তোমাদের মনে হতে হবে, আচ্ছা, ইনফিনিটিভের আগে একটা 2+V1 মানে ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ আমি বলতে পারি টু গো, ওকে, আমি বলতে পারি টু ইট, ওকে,
তার মানে ভার্বের আগে একটা টু বসবে। আচ্ছা আমাকে বলো তো, এই জিনিসটা মনে রাখা কি খুব বেশি কঠিন? আর এটা যদি মনে না রাখো, ইংরেজি শেখা কি তোমার দ্বারা আদৌ সম্ভব হবে? মোটেই না। তাহলে টু প্লাস ভি ওয়ান, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ওকে, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আমি একটু নোট করে দিই, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ দ্যাট মিনস হচ্ছে টু প্লাস ভি ওয়ান, এটা থাকবে, এর সঙ্গে এক্সটেনশন মানে বাড়তি কিছু একটা যুক্ত হবে, বাড়তি কিছু। যেমন আমি বলবো যে টু গো দেয়ার, টু গো দেয়ার, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, টু ইট হয়তো বা দেওয়া থাকবে টু ইট রাইস, তার মানে ভার্বের সঙ্গে এক্সটেনশন বাড়তি কিছু একটা থাকবে। শুধু এই আলোচনাটুকু জেনেই তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বেশ কয়েকটা প্রশ্ন কমন পেতে পারো। লেটস সি, এবার একটা মজার জিনিস দেখো তুমি। সেটা হলো, প্রশ্ন করা হচ্ছে যে টু রিড ইজ এনজয়েবল, টু রিড ইজ এনজয়েবল। ওকে, সো টু রিডের নিচে আন্ডারলাইন করে এখন অনেক প্রশ্ন করা হবে। ধরো দুটি প্রশ্ন করা হলো। অপশান এতে অপশান এতে বলা হচ্ছে যে টু রিড, ইজ ইট ইনফিনিটিভ, ওকে সরি, ইজ ইট ইনফিনিটিভ, অর বি নম্বরে বলা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। দেখো, আমি জানি যে তোমরা আমার সঙ্গে যারা যুক্ত আছো অনেক ধরনের শিক্ষার্থী, অনেক বেসিক লার্নার, অনেকে রয়েছে অ্যাডভান্স লার্নার। তো তাদের কাছে হাসি পাচ্ছে যারা অ্যাডভান্স লার্নার, যে স্যার এত সহজ। হ্যাঁ, আমাকে সবার কথা বিবেচনা করেই ক্লাস নিতে হয়। তাহলে এবার বলো দেখি, টু রিডটাকে তুমি কি বলবে? খুবই সিম্পল, টু রিড ইনফিনিটিভ। ওকে, সো নর্মালি ভার্বের বেস ফর্ম তার আগে টু দেওয়া হয়েছে, বাট এই সেম কোয়েশ্চিনটাই যদি কোনোভাবে এরকম হয়, টু রিড দ্য বুক অফ হিস্ট্রি, হিস্ট্রিও আর হিস্ট্রি, টু রিড দ্য বুক অফ হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রির বই পড়া এনজয়েবল। এবার দুটি অপশান। আচ্ছা, এই যে ছোট ছোট প্রশ্নগুলো দিচ্ছি এবং টেস্ট নিচ্ছি, এটার পেছনে কারণ কি জানো? আসলে আমরা অ্যাডভান্স লার্নার হই কিভাবে? এটা অনেকটা ছোটবেলায় হাঁটা শেখার মতো। ছোটবেলায় তুমি যখন হাঁটা শিখেছো, এই ছোট ছোট স্টেপগুলো পার করেই তো তুমি একসময় বড় হয়েছো এবং হাঁটতে শিখেছো এবং তারপর দৌড়াতেও পারো। ঠিক বেসিকটা এরকম, এই ছোট ছোট বিষয়গুলো, ইনফিনিটিভ, এরপরে এটা থেকে জড়া হয়ে ইনফিনিটিভ ফ্রেজ, এগুলো তুমি জানলে এইভাবেই বেসিকটা স্ট্রং হয়। দিস আর কল বেসিক, এইগুলোই বেসিক। হ্যাঁ, সো ইনফিনিটিভের সঙ্গে এক্সট্রা কিছু যুক্ত হয়েছে। সো আমি শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলবো এটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি তোমাদের অবশ্যই মনে থাকবে। এবার আমি যদি বলি পজিশন অফ ইনফিনিটিভ, ইনফিনিটিভের পজিশনটা কোথায় 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 ইনফিনিটিভ বসতে পারে, এইটা জানা খুব খুব জরুরি। একটা হচ্ছে অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসবে। অ্যাজ অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসবে। আর একটি হচ্ছে অ্যাজ কমপ্লিমেন্ট, অর্থাৎ বিভার বা লিঙ্কিং ভার্বের পরে বসবে। ঠিক আছে, এই কয়েকটি হচ্ছে মৌলিক জায়গা যেখানে আমরা এই তোমার ইনফিনিটিভ দেখতে পাবো, এবং এখান থেকেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে আমি দেখাচ্ছি তোমাদের। যেমন আমি উপরে বাক্যটাকে নিব, বিভিন্ন ধরনের বাক্য নিয়ে তোমাদেরকে পেরেশানির মধ্যে রাখবো না। টু রিড ইজ এনজয়েবল। ওকে, পড়া আমার কাছে খুবই আনন্দের। আরেকটি বাক্যতে বলা হচ্ছে যে হি লাইকস টু রিড। এবার লক্ষ্য করে দেখো, ভার্বের পরে অবজেক্ট হিসেবে, মানে শেষের দিকে। আর কোনো কোনো সময় এরকম দেখতে পাবে, যেমন ধরো বললাম যে হিজ গোল ইজ টু রিড, আর তার গোলটা হচ্ছে পড়াশোনা করা। এবার দেখো বি ভার্বের পর কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। যারা প্রথম দিকের ক্লাস করেছো সেখানে আমি এই কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য দেখিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যখনই কোথাও বি ভার্ব থাকে এবং এরপরে কিন্তু কমপ্লিমেন্ট বসে, কমপ্লিমেন্ট বসে।
সো বি ভার্ব কোনগুলো, সেগুলোরও ক্লাস হয়ে গেছে কোনো না কোনো ক্লাসে। সো বি ভার্বের পর যেটুকু বসেছে এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ হিজ গোল ইজ ইকুয়াল টু রিড, একে অপরে পরিপূরক। ওয়েল, আমরা পজিশনটা বুঝে গেছি। এখন এখানে একটা মজার টুইস্ট রয়েছে, দুই তিনটা, একটু একটু শেয়ার করি তোমাদের সাথে। আমি যদি বলি টু রিড ইজ এনজয়েবল ভার্সাস রিডিং ইজ এনজয়েবল, আমি দুইটা শিরোনাম করলাম, রিডিং ইজ এনজয়েবল। আচ্ছা, এই দুইটা দিয়ে আমি তোমাদেরকে যদি বলি হোয়াটস দ্য ডিফারেন্স, আমি এটাকে নিই এবং প্রশ্ন হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স, হোয়াটস দ্য ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটা কি আসলে, হোয়াটস দ্য ডিফারেন্স? কারো কি কোনো ধারণা রয়েছে? আচ্ছা, টু রিড ইজ এনজয়েবল, পড়া আনন্দদায়ক, এটাও যা, রিডিং ইজ এনজয়েবল, এটাও তাই। শুধু পার্থক্য হচ্ছে একটা, টু রিড এটা নাম হচ্ছে INFINITIV, ইনফিনিটিভ, আর রিডিং এটার নাম হচ্ছে জেরান্ড। একটু মনে করে দেখো তোমরা, যে ভার্বের সঙ্গে যখন আইএনজি হয় তখন তার নাম হয়ে যায় জেরান্ড। সো কোনো পার্থক্য নেই, এই জন্যই কোনো কোনো সময় বলা হয় বাক্যের শুরুতে আমরা হচ্ছে যখন ইনফিনিটিভ পাই তখন কিন্তু দুইটা আনসারই রাইট হতে পারে। যেমন এখন এইখান থেকে একটা প্রশ্ন এসেছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, দেখি খুব আত্মবিশ্বাস নিয়ে আনসার দিতে হবে এবং আই হোপ যে তোমরা আনসারটা সঠিক দেবে। এগুলো বিগত বছরে আসে বিভিন্ন টাইপেরই প্রশ্ন, সেটা হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপ ইজ মাই হবি। এখন অপশন হিসেবে বলা হচ্ছে টু বাই, অর বলা হচ্ছে বাইং। একেবারে ঝড়ো গতিতে আনসারটা দাও, কারণ আমার বিশ্বাস তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে এগুলো তোমার কাছে একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ঝটপট করে জানাও দেখি। ডট ডট ইজ মাই হবি, রাইট? বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে আমরা ইনফিনিটিভও বসাতে পারি, আবার ভার্বের সঙ্গে আইএনজি জেরান্ডও বসাতে পারি, রাইট? সো এবার কিন্তু তুমি অনেক আত্মবিশ্বাস নিয়ে আনসার দিচ্ছ, ক্লিয়ার? কিন্তু আরেকটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যদি বলি হি লাইকস টু রিড, ওকে, ভার্সাস, এই ভার্সাস অর্থাৎ সেম টাইপের জিনিস, হি লাইকস রিডিং, আর দে দ্য সেম? তারা কি আসলে একই রকম অর্থ দেবে? এনিবডি? কি মনে হয় তোমাদের? আগে যেমন টু রিড রিডিং করলাম, সো হি লাইকস টু রিড, এখানে কি আমরা রিডিং করতে পারি এবং এর অর্থগত কোনো পার্থক্য রয়েছে? এনিবডি? ওকে, এইবার তোমরা দেখো, হি লাইকস টু রিড বাংলা অর্থ হলো সে পড়তে পছন্দ করে, সে পড়তে পছন্দ করে, ওকে? এইখানে আমরা একটা বলবো যে পছন্দের জায়গাটা এটা প্রেফারেন্স, হি লাইকস টু রিড, সে পড়তে পছন্দ করে। কিন্তু যখন বলবো হি লাইকস রিডিং, সে পড়া পছন্দ করে। একটা বিষয়কে ইমফ্যাসিস করা হলো, জেনারেল একটা ঘটনাকে বলা হলো হি লাইকস রিডিং, হি লাইকস শপিং, হি লাইকস ওয়াচিং মুভি। সো যখনই আমরা টু রিড বলি দ্যাট মিনস স্পেসিফিকভাবে একটা প্রেফারেন্স হয়, হি লাইকস টু রিড, হি লাইকস টু ইট, হি লাইকস টু প্লে গেম। বুঝতে পেরেছ? তার মানে বাক্যের সাবজেক্ট হলে তুমি ইনফিনিটিভও করতে পারো, জেরান্ডও করতে পারো, দুইটারই সেম অর্থ এসে যায় এবং দুটোই গ্রামাটিক্যালি রাইট। কিন্তু অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ আসলে, ইনফিনিটিভ করলে অর্থ একরকম আর জেরান্ড করলে অর্থ হচ্ছে আরেক রকম। সুতরাং সব ক্ষেত্রেই তুমি সবগুলোকে রাইট করবে না, ঠিক আছে? তাহলে আমি যদি এইবার এই ওপরে বাইংটার কথাই বলি, লাইক এইটার কথাই বলি, দুটো অপশান আমি সামনে রাখি, আর আমি যদি বলি যে আই লাইক ডট ডট ফিলিং ইন দ্য গ্যাপ, তুমি কি আই লাইক টু বাই এবং বাইং, আই লাইক বাই অর বাইং, কোনটাকে রাইট করবে? এখানে একটা মজার ঘটনা রয়েছে। মজার ঘটনা হলো যে আই লাইক টু বাই নাকি বাইং হবে, অর্থাৎ ভার্বের পরে
ইনফিনিটিভ হবে নাকি জেরান্ড হবে, ইংরেজিতে এরকম নির্দিষ্ট কিছু শব্দই আছে যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা খুব জরুরি। আমি এই লিস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তোমার জন্য খুব বেশি কার্যকর হবে। সেটা হলো এইটা। ক্লাসটি শেষ হলে আমি পেড ব্যাচে এটা তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, ভার্ব দ্যাটস টেক অনলি ইনফিনিটিভ, অর্থাৎ এই ভার্বগুলোর পরে ডিরেক্টলি ইনফিনিটিভ হয়, অর্থাৎ এরা সর্বদাই 2+V1 চায়। মনে রেখো, অ্যাফোর্ড, এগ্রি, এম অর্থ দেওয়া রয়েছে। এইগুলোর পর সর্বদাই ইনফিনিটিভ মানে টু একটা আসবে। এগুলোর পর সর্বদাই একটা টু আসবে। সর্বদাই কি আসবে? টু আসবে। এরকম অনেকগুলো ভার্ব এখানে রয়েছে, একটু দেখে নিও তোমরা, যে তারা প্রত্যাশা করে যে তাদের পরে অবশ্যই কি হবে? একটা করে টু হবে। এটা হচ্ছে তাদের প্রত্যাশা। ওকে, সো এইভাবে অনেকগুলো ভার্ব আছে, তোমরা একটু দেখে নিও। এইবার আমি ধরো তোমাদেরকে আরেকটা সেগমেন্টে নিয়ে যাব। সেটা হলো কিছু ভার্ব আবার আছে, একটু খেয়াল করো, কিছু ভার্ব আবার আছে যেগুলোর পরে ইনফিনিটিভও হয়, অর্থাৎ 2+V1ও হয়, আবার জেরান্ড অর্থাৎ এগুলো পরে ভার্বও হয়। এগুলো পরে কি হয় বলো তো? ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, এবং তার ভেতরে যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে লাইক। বুঝতে পেরেছ? সো দে লাইক টু প্লে, এটাও হতে পারে। দে লাইক প্লেয়িং, এটাও হতে পারে। অর্থগত পার্থক্য আছে, সেটা অন্য কথা। তারা খেলতে পছন্দ করে, তারা খেলা পছন্দ করে, কিন্তু এই ভার্বের ডিমান্ড হচ্ছে আমাদের পরে আপনি টু ভার্বও নেবেন, অথবা আমাদের পরে আপনি আইএনজিও নেবেন, কোনো সমস্যা নেই। সো এইগুলো একটু দেখে নিও, এটা তোমাকে অনেক হেল্প করবে। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লিস্ট। আর পেইড ব্যাচে যারা এই যে ভর্তি হও না, বিশেষ করে শুধু ক্লাস করো, তারা অনেক কিছু সত্যিই মিস করো। আচ্ছা, এবার আমি লাইকের পরে নিশ্চিত হয়ে গেছি যে আমি টু বায়ও নিতে পারবো, কারণ একটু আগে দেখালাম। সো আমি দুটাকে রাইট নিতে পারবো, কিন্তু পার্থক্য হলো অর্থের। আর আগের ক্ষেত্রে আমরা দুইটাই নিয়েছিলাম, এখানে কোনো অর্থের বালাই ছিল না, দুইটাই রাইট। কিন্তু এখানে গ্রামাটিক্যালি দুইটাই রাইট হয়েছে, লাইকের পরে টুও বসে, আইএনজিও বসে, কিন্তু অর্থগত একটা পার্থক্য হয়েছে। সো এখানে আমরা বলবো বোথ আর রাইট। তাহলে এবার এই টেস্টটা দাও, এবং সেখান থেকে মোটামুটি একটা ধারণা নাও। যে তুমি তোমার পুরো আলোচনা কিভাবে শিখলে, এনজয় করলে। ধরো আমি বললাম আই প্রেফার ফিলিং ইন দ্য গ্যাপ। সো অপশন এ, অপশন বি, অপশন এ, অপশন বি। অপশন এতে বললাম টু রিড, অপশন বিতে বললাম রিডিং। ওকে, অ্যান্ড দেন আরেকটি এক্সাম্পল দিতে পারি আমি, সেটা হচ্ছে যে ধরো দিলাম হচ্ছে দে ডিজার্ভ, এরপরে ডট ডট, এবং অপশান হিসেবে দিলাম ধরো উইনিং, অপশান বিতে দিলাম টু উইন। বলো দেখি রাইট আনসার কোনটা হবে। এবার কিন্তু তোমাকে বুঝতে হবে, আমি যে তোমাকে লিস্টটা দিলাম সেই লিস্টগুলো দেখতে হবে যে কোন ভার্বগুলো ডিমান্ড করে তাদের পরে 2+V, আর কোন ভার্বগুলো ডিমান্ড করে তাদের পরে হবে ভার্বের সঙ্গে আইএনজি। এটা জানা খুব জরুরি। এবং যখন তোমরা ওই শীটটা দেখবে, সেখানে দেখবে যে প্রেফার হচ্ছে এমন একটা শব্দ, তারপরে ইনফিনিটিভও বসে, আবার জেরান্ডও বসে, রাইট? সো আমি তোমাদের সেই শীটটা আরেকবার দেখাই, দেখি তো ওর ভিতরে প্রেফার আছে কি না। এই তো পেয়েছি। প্রেফারে পরে ইনফিনিটিভও হতে পারে, আবার আইএনজি হতে পারে। একটা জিনিস কি জানো, আজ আমি যতটুকু পারি ইংরেজি, অথবা তোমার যিনি মেন্টর, তোমার পরিচিত যিনি, উনিও যতটা ইংরেজি পারেন, এর পেছনে কারণ হলো কিছুটা উনি শিখেছেন, আর কিছুটা উনি মুখস্থ করেছেন। যেমন এইগুলো হলো মুখস্থ অংশ, মুখস্থ পার্ট। এখানে আসলে কেউ তোমাকে তেমন কিছু শেখাতে পারবে না। আমি একজন মেন্টর, একজন শিক্ষক তোমাকে ওয়ে দেখাবেন, আমি দেখিয়ে দিলাম, বাকিটা তোমার কাজ। ওকে, সো প্রেফারে পরে আমরা অবশ্যই কি বসাবো? প্রেফারে পরে কি বসাবো বলো তো? দুইটাই রাইট করব। আর দে ডিজার্ভের পর একটা লিস্ট দেখবে লম্বা, সেখানে শুধুমাত্র 2+V1 হবে, অন্য কিছু নয়, রাইট? সো কিছু ভার্ব তো এরকম কিছু ভার্ব তো আছে, যেমন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, রাইট?
এরকম কিছু ভার্বই আছে যেগুলো পরে তোমরা জানো যে টু বসাতে হয়, কিন্তু তোমরা ফুল একটা লিস্ট কখনো পাওনি। আজকে দিয়ে দিলাম সেই ভার্বগুলো যেগুলো পরে এরকম ঘটনা ঘটে। এই ফুল লিস্টটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, ফুল লিস্ট ইজ গিভেন, পুরোপুরি লিস্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে। ব্যাস, আমাদের ইংরেজি শেখার সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র রুলসকে প্রাধান্য দিই, আমরা কোনো ট্রান্সলেশনের বিষয়ে কোনো বালাই রাখি না, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের আমি একটা বোনাস তোমাদের একটা তথ্য শেয়ার করে রাখি আলোচনার শেষের দিকে এসে। সেটা হলো যে ধরো এরকম একটি বাক্য দেওয়া হলো যে হি স্টার্টেড, STAR started laughing, LAUGHING, লাফিং দিয়ে বললো যে এটার বাংলা কি, আর আরেকটি বাংলা ইংরেজি দেওয়া হলো হি স্টার্টেড টু লাফ, এটার বাংলা কি। এখন যে ইংরেজি জানে না তার কাছে লাউ আর কদুর মতো সবই এক। হ্যাঁ, যে স্টার্টের পরে তো আইএনজিও হয়, আবার স্টার্টের পরে ইনফিনিটিভও হয়। আর এভাবে এইটুকু তো তুমি জানলে, কিন্তু আমরা ইংরেজি কেন শিখি? স্পোকেনের জন্য, কথা বলতে। তো যখন আমি বলবো যে সে হাসা শুরু করেছিল, তখন বলবো হি স্টার্টেড লাফিং, সে হাসা শুরু করেছিল। আর আমি যখন বাংলায় ভাববো বা বলবো যে সে হাসতে শুরু করেছিল, হি স্টার্টেড টু লাফ, LAUGH, লাফ। তাহলে নিশ্চয়ই অর্থগত পার্থক্য বুঝতে পেরেছ, সে হাসা শুরু করেছিল আর সে হাসতে শুরু করেছিল। এগুলো হচ্ছে অর্থগত পার্থক্য। ওয়েল, তো এই হচ্ছে মোটামুটি ভার্বের কথা। আমরা ইনশাল্লাহ আগামী দিনে যে নেক্সট টপিকটা নিয়ে কথা বলবো, নেক্সট টপিক এবং খুবই ফ্যান্টাস্টিক, এবং সেটি হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড, এই সাবজাংটিভ মুডের সঙ্গে কতিপয় কিছু জিনিসের সম্পর্ক রয়েছে। যেমন কিছু নাউন শব্দ আমরা মুখস্থ রাখবো, যেহেতু নাউনের লেসন শেষ হয়েছে। কিছু অ্যাডজেক্টিভ শব্দ আমরা মুখস্থ রাখবো, অ্যাডজেক্টিভের লেসন আমাদের শেষ হয়েছে। এবং এর সঙ্গে ভার্ব আমরা মুখস্থ রাখবো। এই মুখস্থ জিনিসগুলো আমি আগামী দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জিনিসের সঙ্গে সাবজাংটিভ মোডের একটা চমৎকার সম্পর্ক আছে। যেহেতু আমাদের নাউন শেষ, অ্যাডজেক্টিভ শেষ এবং ভার্বটা শেষ হলো, দ্যাটস ওয়াই আমরা শুরু করতে পারি সাবজাংটিভ মোড। চমৎকার একটা লেসন, এবং অল্প সময়ের ভিতর শেষ হবে। খুবই এনজয়েবল একটি লেসন, এবং এখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আর এই রুলসটা না বোঝার কারণে পুরো ইংরেজিটাকে অনেক বেশি কঠিন মনে হয়। আশা করছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে যদি অ্যাটেন্ড থাকো তাহলে আর মোটেই কঠিন মনে হবে না। তাহলে শেষ করছি আজকের আয়োজন। মজার ব্যাপার এটাই যে আজকের দুটো ক্লাসে অনেক ছোট ছিল, তোমরা অনেক দিন অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছ। আজকে এটি তোমাদের জন্য একটা গিফট। আলহামদুলিল্লাহ, এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে আজকের আয়োজন। আর তার সাথে সাথে আমরা যেটা লিখতে চাই, লিখে আমরা অন্যরকমের ভালো লাগা নিয়ে বিদায় নিতে চাই, সেটি হচ্ছে M14 = টান। ঝটপট করে লিখে ফেলো। আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো, আজকের ক্লাসটা খুবই ছোট। ক্লাসটা শেষ করেই জাস্ট একটু ফ্রেশ হয়ে তোমরা আবারও বসে যাও, পুরো ক্লাসটা আবার রিভিশন করো, রিভিশন রিচেক। এবং সাথে বলে দিই আগামীকাল শুক্রবার, সো শুক্রবারে একেবারে চুটিয়ে তোমরা রিভিশন শুরু করে দাও। কতটুকু রিভিশন করবে আমি সুন্দর করে বলে দিচ্ছি তোমাদের। অর্ধেক থেকে শুরু করে আজ পর্যন্ত ক্লাসটি শেষ হলে আমি তোমাদের পোস্ট আকারে জানিয়ে দেবো যে কত থেকে কত রিভিশন করবে। শনিবারে তার এক্সাম হবে, সো রিভিশন চলতে থাকুক। পুরো আয়োজনটি কেমন কাটলো, কিভাবে কাটলো তোমাদের এই পুরো সময়টা, তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।